আবারও স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এখন রয়েছে কৃষি খাত ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১ বিজনেসে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক আমরা শুনেছি গতকাল। আজকে আবার হঠাৎ করে যখন আপনার ইসরায়েল লেবাননে আক্রমণ করলো, তারপর ইরান আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান এই তিনটি দেশের যে চলমান যুদ্ধ, এটি কিন্তু প্রভাব করেছে পুরো বিশ্বে, এবং এর মধ্যে বাংলাদেশও কিন্তু ভুক্তভোগী কম নয়। আপনার কাছে আমি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি, যে সার দিয়ে আমাদের কৃষি খাত নির্ভরশীল, ৭০ লাখ মেট্রিক টন সার আমদানি করতে হয় আমাদের। এই ক্ষেত্রে আমাদের প্রভাবিত হয়েছে কত লাখ মেট্রিক টন, এবং এর প্রভাবটা কি দীর্ঘমেয়াদী হতে পারে? না, এখন পর্যন্ত আমাদের কৃষক পর্যায়ে এই হরমুজ প্রণালীকে ঘিরে রাসায়নিক সারের কিন্তু মূল্য বৃদ্ধি হয় নাই, এবং সরবরাহও যেহেতু মূল ফসল কিন্তু কৃষকের ঘরে ওঠা শুরু হবে ১ মাস পরে, হাওড় অঞ্চলে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফলে কৃষক এটার অবস্থানটা এখনো বুঝতে পারেনি। কিন্তু সরকারের কাছে তাকে যে আগাম এগুলোকে মজুত করতে হবে, অর্ডার করে নিয়ে আসতে হবে, এর যে মূল্য বৃদ্ধি পাবে বা পেয়েছে, এটা একটা ঝুঁকির জায়গা। কবে নাগাদ এটা আসলে শুরু হওয়া উচিত প্রোঅ্যাক্টিভলি? আপনি যেটা বলতে চাচ্ছেন প্রোঅ্যাক্টিভলি এবার থেকে সারের সরবরাহ যেন স্মুথ থাকে, সেটার জন্য সরকারের কবে থেকে আসলে প্ল্যানিংটা করা উচিত? না, সরকারের প্ল্যানিং কিন্তু যেহেতু ধরুন বিপুল পরিমাণে সার আমদানি করতে হয়, ফসফেটিক ফার্টিলাইজার যেমন টিএসপি, তারপরে মনো অ্যামোনিয়াম ফসফেট, মিউরেট অফ পটাশ, এগুলো কিন্তু ইউরিয়া তো প্রধান সার আমাদের দেশেও উৎপাদন হয়, আবার দেশেও আবার কাপকো আছে, বিদেশি কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার জাপানি, তাদের কাছ থেকে আমদানি করতে হয়। প্রায় ৩০ লক্ষ মেট্রিক টনের মতো শুধু ইউরিয়া সারই লাগে। আচ্ছা, এই ৩০ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার কোন কোন দেশ থেকে আসে? না, এটা মূলত আমাদের ধরেন হলো আমরা দেশে উৎপাদন করি, কাপকো সেটাও দেশে উৎপাদন হয়, এবং মিডল ইস্ট থেকে এগুলো আমদানি করা হয়। সম্প্রতি একটা টেন্ডারও হয়েছে কয়েক লক্ষ টন ইউরিয়া আনার ব্যাপারে। আচ্ছা, এখন এগুলো মূলত হলো আপনার ইউরিয়া সার তৈরি হয় প্রাকৃতিক গ্যাস থেকে। তা আমাদের প্রাকৃতিক গ্যাস আছে, এখানে বিনিয়োগ যদি হয়, বেসরকারি খাত যদি এখানে আসে, তাহলে এবং প্রাকৃতিক গ্যাস যেটা, এটা আহরণ যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু ইউরিয়া আমরা উৎপাদন করে রপ্তানি পর্যন্তও করা সম্ভব। আচ্ছা, এতদিন পর্যন্ত এই চিন্তা ভাবনা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি, এই প্রাকৃতিক গ্যাস দিয়ে যে ইউরিয়া সার। তবে অনেকে বলে থাকেন যে গ্যাসের আমাদের প্রচুর সংকট রয়েছে, এবং আপনি জানেন বলে থাকার কিছু নাই, অনেক ইন্ডাস্ট্রিও বন্ধ হয়ে গেছে গ্যাস সংকটের জন্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে আসলে আমাদের পর্যাপ্ত গ্যাস রয়েছে ইউরিয়া সার উৎপাদনের জন্য এবং ইন্ডাস্ট্রিতে সরবরাহ করানোর জন্য? দেখুন, এটা প্রাকৃতিক সম্পদ, আপনি যদি এটা আহরণ না করেন, এক্সপ্লোর না করেন, এবং এটা যেহেতু গ্যাস, এটা পার্শ্ববর্তী দেশে মায়ানমার এবং ইন্ডিয়া যদি গ্যাস অধিক পরিমাণে যদি এক্সপ্লোর করা শুরু করে, তাহলে আমাদের গ্যাস কিন্তু ওই দেশ থেকে চলে যাবে। এগুলো বিজ্ঞানীরা যারা এগুলো পেট্রোবাংলায় এগুলো ভালো জানে। আমাদের এটা আহরণ, এটা গ্যাসকে নতুন কূপ বের করতে হবে, এটা প্রাকৃতিক সম্পদ, এটা একসময় শেষ হয়ে যাবে। এটার বাহিরে যে গুরুত্বপূর্ণ রাসায়নিক সার, যেটা আপনি ধরেন ট্রিপল সুপার ফসফেটিক ফার্টিলাইজার, এটা আমাদের দেশে কিন্তু ফ্যাক্টরি আছে। এটা আমরা এর যে কাঁচামাল রক ফসফেট, এটা আমরা অনেক উচ্চ দামে আন্তর্জাতিক বাজার থেকে আমরা ক্রয় করছি। এটার একটা স্পেসিফিকেশনের, এটা বিজ্ঞান যেহেতু, এটার পরিবর্তন আনতে হবে, এটা আমাদের সোর্সটাকে পরিবর্তন করতে হবে। সেটা ধরেন পাকিস্তান আছে, মায়ানমার আছে, এদিকে শ্রীলঙ্কা আছে, এবং আফ্রিকান অনেক দেশ আছে, রাশিয়াও আছে। এগুলো জায়গা থেকে আমরা রাশিয়া থেকে নিয়ে আসে, মরক্কো থেকে নিয়ে আসে, তারপর আপনার সৌদি আরব থেকে আনা হয়, জর্ডান থেকে আনা হয়। এটা রক ফসফেট। এই রক ফসফেট আপনার কম মূল্যে কেনার সোর্স আবিষ্কার করতে হবে, করে আমাদের এই ইন্ডাস্ট্রিটা
এটা লাভজনক করার জন্য উদ্যোগ নিতে হবে এবং প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে হবে। জি, এবং কৃষি খাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আপনি এবং এখানে আপনার একটা জিনিস বলতে হবে যে আমরা ভর্তুকি দেওয়ার কারণে এখানে কিন্তু বিনিয়োগকারীরা আসতেছে না। তো নতুন সরকার যেহেতু আসছে, আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমরা যেহেতু কৃষককে আমরা সার কেনার টাকা দিতে পারি, কিন্তু আমরা যদি সারে ভর্তুকি দেই তাহলে কিন্তু বিদেশি কোম্পানি ভর্তুকিটা পাচ্ছে। কিন্তু বিদেশি কোম্পানি আনার জন্য এই ভর্তুকি বন্ধ করাটা ওইটা কতটুকু যুক্তিসঙ্গত এই নিয়ে আলোচনা রয়েছে। কিন্তু ভর্তুকি বন্ধ করার দরকার নেই, ভর্তুকি থাকবে, কৃষক তার ভর্তুকি পাবে তার ফসলের উপকরণ ক্রয় করার জন্য, কিন্তু সারটা এখানে বেসরকারি খাতে উৎপাদনের জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। সেটা সরকারিভাবে না করে বেসরকারি খাতকে দিলে ভালো হয়। আমি উৎপাদন খরচ আমার 100 টাকা, আমি বিক্রয় করব এটা 110 টাকা, কিন্তু এখানে সরকার যেটুকু ভর্তুকি বিদেশি কোম্পানিকে দিচ্ছে সেটা দেশীয় কোম্পানিকে দেবে। এই সংস্কারটা হলো এটা রাসায়নিক সারের ক্ষেত্রে বড় সংস্কার। এখন সারের পাশাপাশি আমি পুরো কৃষি খাত নিয়ে আলোচনা করতে চাই। এই চলমান যে জ্বালানি সংকট রয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে আপনি জানেন যে জ্বালানি খাতে ব্যাপক অস্থিরতা, এর প্রভাব কিন্তু পড়েছে কৃষি খাতে। বিশেষ করে আপনার কৃষক পর্যায় থেকে যখন ভোক্তা পর্যায়ে একটা পণ্য আসছে, দাম অনেক বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে ডাবল হয়ে গেছে, এর দায়টা নিচ্ছে কিন্তু ভোক্তারা। কিন্তু এর প্রভাবটা কমানো যায় কিভাবে, অথবা ভবিষ্যতে কমবে কি? জ্বালানির কথা যখনই আসবে, জ্বালানি এই আপনার আমাদের অর্থনীতির যে প্রধান 4টা খাত, এটা সর্বক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে। কৃষিতে কিভাবে পড়বে? কৃষকের যে উৎপাদনের জন্য যে ডিজেল দেওয়া হয়, এটাতেও তো সরকার ভর্তুকি আছে। সেটা যদি ব্যাহত হয় তাহলে সেচ ব্যবস্থাপনার ত্রুটির কারণে ফলন কমে যাবে। পরিবহন খাতে, পরিবহন তো ধরুন আমি যদি খাত ওয়াইজ বলি, কৃষি খাত ক্ষতিগ্রস্ত হবে, শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে, সেবা খাত বিশেষ করে পরিবহন ব্যবস্থা ব্যবসায় যারা আছে, সেটা আপনার বাস, ট্রাক, প্লেন যেটাই হোক, পরিবহন যারা সরাসরি পরিবহন, তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের অর্থনীতির যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের শ্রমিক ভাইরা টাকা পাঠায় যেটা রেমিটেন্স, এটাও ব্যাহত হবে, কারণ ওই দেশেও তো এফেক্টেড। সারা পৃথিবী যারা হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি ক্রয় করছে, তারা সবাই ব্যাহত হবে। অর্থনীতিতে সর্বক্ষেত্রে এবং কোনো কাঁচামালের মূল্য বৃদ্ধি না পেলেও শুধুমাত্র জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে আপনার অর্থনীতিতে প্রভাব পড়ে। বিশেষ করে আমদানি নির্ভর দেশ যেহেতু আমরা কিন্তু এই ক্ষতির শিকার হব। জি, এবং মূল্যস্ফীতিও বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতির প্রভাব তো সবকিছুতেই পড়ে যাবে তখন। মূল্যস্ফীতি ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক বাজার থেকে আমরা যে পরিমাণ পণ্য ক্রয় করি, আমাদের যদি আমদানি রপ্তানির হিসাবটা আমি বহুবার আপনার টেলিভিশনে বলেছি, প্রায় $100 বিলিয়ন আমাদের আমদানি হয়, আমাদের 55-56 বিলিয়ন আমাদের রপ্তানি হয়। এই রপ্তানির মধ্যে যদি নন গার্মেন্টস এক্সপোর্টটা খুবই কম, 48 বিলিয়ন হলো পোশাক শিল্প, আর বাকি ধরুন এখানে 7-8 বিলিয়ন হলো আপনার অন্য সেক্টর। তাহলে এই রপ্তানি যে আমরা যেটা করছি, যদি আমরা এই শিল্পের যদি বৈচিত্র্য না আনি, স্থানীয় শিল্পের যদি বিকাশ না করতে পারি, তাহলে কিন্তু আপনার এগুলো তো আপনি থামাতে পারবেন না। এই আমদানি করা জিনিস, ধরেন আমাদের জ্বালানির তো আমরা ডিজেল তো আমরা এখানে নাই, আমাদের হয়তো কিছু অকটেন পেট্রোল আমরা হয়তো এখানে গ্যাস কূপ থেকেই এর বাই প্রোডাক্ট হিসেবে আসে, কিন্তু শতভাগ ডিজেল আমাদের আমদানি করতে হয়। তো আমদানি করে নিয়ে এসে আপনার যে শিল্পের যেগুলো আমরা এখানে আরও অন্য শিল্পেরও কাঁচামাল যেগুলো আনছি, এখানে লোকাল ইন্ডাস্ট্রিকে জোর দিতে হবে। আমাদের কৃষিক্ষেত্রে কি কি করণীয় আছে সেগুলো ঠিক করতে হবে। অ্যাগ্রো প্রসেসিং, কৃষির ভবিষ্যতে কিন্তু অ্যাগ্রো প্রসেসিং। কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে তার উৎপাদন খরচের সাথে তার ক্রয় মূল্য, তার যে বিক্রয় মূল্য, এটা মিল থাকতে হবে। দেখুন এই যে যেমন ফসলের যখনই উৎপাদন বেড়ে যায়, সেই ফসলের মূল্য পায় না। আমরা 3টা ফসলে দেখতে পাচ্ছি যে আপনি দেখুন আলুর মূল্য চাষিরা পাচ্ছে না, পেঁয়াজে পাচ্ছে না, তরমুজে পাচ্ছে না। তাহলে এটা না পাওয়ার কারণ কি? এবং অনেকে বলে থাকে যে মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং গত 16 বছর যাবত আমরা এটা শুনে এসেছি। নির্বাচিত সরকার এসেছে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে মধ্যস্বত্ব ভোগীদের দুরাত্ম কিছুটা কমাতে পেরেছে কিনা? গ্যাস আহরণের কথা যেটি বললেন, সেটিও 16 বছরে ওইভাবে এক্সপ্লোর করা হয়নি, সেটি নিয়ে কোনো পদক্ষেপ আছে কিনা? আর লাস্ট প্রশ্ন হচ্ছে, আপনি জানেন যে এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, সাময়িক যুদ্ধবিরতি চলছে,
বন্ধ হয়ে গেল, এই যে জ্বালানি সংকট, এটা কাটতে আনুমানিক কেমন সময় লাগতে পারে? 3টি প্রশ্ন অপেক্ষা করলাম। ধন্যবাদ। এটা প্রথমত আপনি যদি মধ্যস্বত্বভোগীর কথা বলেন, জি, মধ্যস্বত্বভোগীকে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার যে পণ্য মধ্যস্বত্বভোগী ক্রয় করছে তার বিকল্প ক্রেতা তৈরি করতে হবে। জি, তো বিকল্প ক্রেতা কে হতে পারে? কৃষি ফসলের বিকল্প ক্রেতা হলো আন্তর্জাতিক বাজার, কৃষি ফসলের বিকল্প ক্রেতা হলো আপনার শিল্পের কাঁচামাল। জি, তা আমরা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিকে যদি আকর্ষণীয় করে দিতে পারি, আর আমাদের খাদ্য নিরাপত্তার যে খাদ্য যে আপনার টক্সিসিটি নাই, আমাদের খাদ্যকে খাদ্য হিসেবে যদি আন্তর্জাতিক বাজারে যদি এটা প্রমাণ করতে পারেন যে এই খাদ্য খাইলে আপনার কোনো বিষক্রিয়া হবে না। আন্তর্জাতিক বাজারে প্রমাণ করার জন্য যেমন বাংলাদেশে বিএসটি আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইউনিট, আন্তর্জাতিক বাজারে ওরকম কোনো অর্গানাইজেশনের সাথে আগে থেকে যোগাযোগের কোনো ব্যবস্থা আপনি জানেন কিনা, অথবা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এটা হলো আন্তর্জাতিক বাজারে যদি আপনি কৃষি পণ্য পাঠাতে চান, বিএসটিআই বাংলাদেশের স্ট্যান্ডার্ড এই ফুডের তারা এটাকে বিলিভ করবে না। আমাকে তাদের দেশের রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি বিষয়কে আমাদের মিট করতে হবে, বিশেষত একটা উন্নত মানের ল্যাবরেটরি থাকতে হবে, যে ল্যাবরেটরি মেশিন তাদের দেশের ল্যাবরেটরিতে ওই একই মেশিন ব্যবহৃত হয়। সেই মেশিন দ্বারা যখন একটা অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি করবেন, মানুষের সার্টিফিকেটের চেয়ে মেশিনের সার্টিফিকেটকে বিশ্বাসযোগ্য। জি, তো মেশিন বলে দেবে যে এর ভেতরে টক্সিসিটির মাত্রা এত, হেভি মেটাল এত, এর মধ্যে আপনার টক্সিসিটির যে বিভিন্ন মাত্রার গ্রেড আছে, সহনীয় পর্যায়ে আছে কি নাই, এগুলো যখন সার্টিফাই করবে ওই ক্রেতা দেশের চাহিদা অনুযায়ী, তখনই এই আন্তর্জাতিক বাজারে তাদের খাদ্য হিসেবে যাবে। এখন যেগুলো যাচ্ছে আমাদের, ধরুন মিডল ইস্টে যেগুলো যাচ্ছে, আমাদের মিডল ইস্টে কথাটা শুনবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আর এরপর আরো 2টি প্রশ্ন রয়েছে, সেটার উত্তরও শুনবো। আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, বিরতির আগে কৃষিখাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে এখন আবারও জানতে যাচ্ছি মধ্যস্বত্বভোগী নিয়ে আপনার আর কোনো কথা রয়েছে কিনা? ধন্যবাদ। মধ্যস্বত্বভোগী ছাড়া অর্থনীতি কিন্তু অচল। এদেরকে আপনি কখনোই ইলিমিনেট করতে পারবেন না, এদের নির্মূল করতে পারবেন না। এদেরকে নির্মূল করতে গেলে অর্থনীতি কলাপস করবে। তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী একটা পলিসি তৈরি করতে হবে যে পণ্যের বিকল্প ব্যবহার কি কি আছে, মধ্যস্বত্বভোগী ছাড়াও বাজার তৈরি করতে হবে। এটাই হলো আপনার মধ্যস্বত্বভোগী। এখন আমরা আসি আমার পরবর্তী প্রশ্ন, গ্যাস আহরণ কিভাবে বৃদ্ধি করা যায়? জরুরি ভিত্তিতে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য সরকারের কি করা উচিত? দেখুন, আমরা যে একটা ভাগ্যবান জাতি যে আমাদের এখানে যে প্রাকৃতিক সম্পদ এটা আল্লাহ দিয়েছে। জি, কয়েকদিন আগে আমরা দেখলাম যে টিউবওয়েল থেকেও গ্যাস বেরোচ্ছে। তাহলে আপনি যে এই যে প্রাকৃতিক সম্পদটা আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার যদি না করেন, তাহলে আপনার দেশ সম্পদশালীও হবে না এবং ক্ষমতাশালীও হবে না। জি, একটা রাষ্ট্রকে বোঝা যায় হলো তার সম্পদ কত বৃদ্ধি করতে পারছে আর সেটা কতখানি পাওয়ারফুল। সেটা প্রযুক্তি দ্বারা, মিলিটারি ক্ষমতা ছাড়াও আপনার অর্থনৈতিক সক্ষমতা এবং প্রযুক্তির সক্ষমতা দিয়ে আপনি দেশকে অনেক সমৃদ্ধশালী এবং অনেক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারেন। আচ্ছা, আমরা কি এখনো জানি যে আমাদের কি কি আছে কি কি নাই পুরো বাংলাদেশের সীমানার মধ্যে? আমরা যদি অ্যাটলিস্ট এটা জানতে পারি যে আমাদের এতটুকু মজুদ রয়েছে, এতটুকু মজুদ নেই, সেটা কি আসলে জানাটা খুব কঠিন? এটা জানা, এটা তো বিজ্ঞানের ব্যবহার। আমাদের তো ধরুন প্রাকৃতিক সম্পদ, এটা তো আমাদের অনেক বড় সম্পদ। আমাদের হিউম্যান ক্যাপিটাল একটা বড় সম্পদ, আমাদের কৃষি একটা বড় সম্পদ। তো আপনি যদি বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করে এগুলো কূপ যদি আমরা যথাযথভাবে যদি আমরা এখনই আবিষ্কার করে খনন না করি, তাহলে অন্য দেশে কিন্তু এই গ্যাস চলে যাবে। জি, আমরা আশা করি যে সরকার খুব বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা কাজে লাগাতে পারি নাই। পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে তার প্রধান কারণই হলো তার জ্ঞান বিজ্ঞানগুলো এবং সামাজিক গবেষণাগুলো বিশ্ববিদ্যালয়গুলো করে। কারণ একটা প্রাতিষ্ঠানিক গবেষণা প্রতিষ্ঠান দিয়ে গবেষণা করা অনেক ব্যয়বহুল। আর যেখানে ছাত্ররা
আপনার অগণিত শিক্ষক ছাত্র রয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে, আপনি ওখানে গবেষণা করে আপনার উদ্ভাবন থাকতে হবে। যে আমরা আশা করি যে নলেজ ট্রান্সফার করে এই গ্যাস আহরণ অথবা প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা সম্ভব। আর যেহেতু আপনি জানেন যে তীব্র জ্বালানি সংকট রয়েছে পুরো বিশ্ব জুড়ে, সেই ক্ষেত্রে বর্তমান যে জ্বালানি সংকট, যদি সাময়িক যুদ্ধবিরতির পরে যুদ্ধবিরতি হয়, তাও তো এই ধাক্কা সামলাতে সময় লাগবে। আপনার অনুমান কি বলে? আমার ধারণা হলো যেগুলো বিভিন্ন, আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, আমরা কিন্তু এখনই এফেক্টেড হয়ে গেছি। ধরুন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাঁচামাল, এটা 90% আমদানি নির্ভর। অ্যাগ্রোকেমিক্যালসে আমরা কাঁচামাল আনি না, কাঁচামালের ওপর ধরেন কিছু সমস্যা আছে, ডিউটি বাড়ায় দিয়ে রাখছে, আমদানি করেই আসে 90%। এটাও কিন্তু আপনার মূল্য বৃদ্ধি পাবে। রাসায়নিক সারের মূল্য যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে, এরা যদি নাও বাড়ায়, ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে। কৃষি পণ্য পরিবহন ব্যবস্থাপনায় ত্রুটি হবে, এটা কিন্তু ইতিমধ্যেই পড়েছে। আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এটা কিন্তু আমরা সামাল দিতে কিভাবে পারবো, এটা ভবিষ্যৎবাণী করা খুবই মুশকিল। তবে আপনার এর আগেও এই হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। আপনার গত জুন মাসেও কিন্তু এটা প্রায় 15-16 দিন বন্ধ ছিল যুদ্ধের কারণে। এর আগেও যখন ওখানে ইরানে যখন ইসলামিক রেভলিউশন হয়, সেখানে কিন্তু দীর্ঘ সময় বন্ধ ছিল, এবং তখনই কিন্তু $100 উপরে পার ব্যারেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল। তাহলে এর সাথে সারা পৃথিবীর অর্থনীতি জড়িত। এটাকে ঠিক করতে চাইলে আপনাকে লোকাল প্রোডাকশন, আমদানির তালিকাটা ধরে যে যে পণ্য আমার এখানে উৎপাদন করা সম্ভব, সেগুলোকে উৎপাদন কিভাবে করা যায়, এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়, কারিগরি জ্ঞান সবাইকে নিয়ে এই সংস্কারটা করতে হবে। আপনি যদি রাষ্ট্রের একটা অসাধারণ পরিবর্তন করতে চান, তাহলে অসাধারণ সংস্কার করতে হবে। এই সাধারণ সংস্কারে আপনি একটা দুটা সংস্কারে কিছু হবে না। আচ্ছা, এই অসাধারণ সংস্কারের পাশাপাশি এবারে বাজেটই তো মনে হচ্ছে যে আসন্ন যে বাজেট রয়েছে জুনে, এটি সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট হবে, কারণ নতুন সরকার আসার পরপরই একের পর এক ঝামেলা আসছে। এক্ষেত্রে আপনি জানেন যে তীব্র যে সংকট রয়েছে জ্বালানির, সেটি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতি বাড়বে, বিশ্বব্যাংক আসলে আভাস দিয়েছে 12 লাখ মানুষ আসলে দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। তো সব কিছু মিলে এই বাজেটটি কেমন হওয়া উচিত এবং প্রোঅ্যাক্টিভলি কি কি পদক্ষেপ নেওয়া উচিত যেন মানে সামগ্রিকভাবে একটি ভালো অর্থনীতি আমরা বছর শেষে পেতে পারি? আচ্ছা, আপনি যদি বাজেট যদি আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখীর চিন্তা করেন, তাহলে আপনার উৎপাদনের জন্য এনবিআর এর কর নীতি সংস্কার করতে হবে। করের কোথায় সংস্কার করতে হবে? কর হলো যে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দিয়ে সেখানে শুল্ক বাধা কোথায় আছে সেটা সংস্কার করতে হবে। আকর্ষণীয় করে দিতে হবে দেশের প্রয়োজনে কোন কোন শিল্প করা প্রয়োজন। সরকার বাজেট করে এনবিআর এর টাকা দিয়ে। আমরা সংক্ষেপে 10 সেকেন্ডে সর্বশেষ 10 সেকেন্ডে আমি বলবো যে আমাদের প্রত্যাশার জায়গাটা এই সরকারের কাছে অনেক বড়, এবং বাজেট যেহেতু আসছে, আমাদের দেশের কৃষি, শিল্প এবং সেবা খাতে এটা প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ধরে নজর দিয়ে বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে, কর সংস্কার করতে হবে এবং লোকাল ইন্ডাস্ট্রিকে প্যাট্রোনাইজ করতে হবে। তাহলেই এই দেশের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কৃষি খাত ও আসন্ন বাজেটের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।